আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। অন্যান্য বছরের মতো এবারও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে চলেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। আলোচনা সভা, কবিতা আবৃত্তি সহ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপত্যকার 3 জেলায় পৃথক পৃথকভাবে দিনটি উদযাপন করা হবে। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সচিব গৌতম প্রসাদ দত্ত আকাশবাণীকে জানালেন, 21 ফেব্রুয়ারি প্রতি বছর আমাদের কাছে এক নূতন প্রত্যয়ের বার্তা নিয়ে আসে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পৃথিবীর যত ভাষা আছে তার প্রতি মমত্ববোধ, শ্রদ্ধাবোধ জাগরণের জন্য 2000 সাল থেকে আমরা সব দেশের মানুষ, সব ভাষাভাষী মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে দিনটি উদযাপন করব। সেই থেকে 21 ফেব্রুয়ারি প্রতি বছর দেশে দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপিত হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এই দিনটি অন্যান্যদের সঙ্গে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মূল বার্তা সেটা হচ্ছে প্রতিটি মাতৃভাষার প্রতি মর্যাদা এবং শ্রদ্ধাবোধ জাগরণ। ভাষাগত যে বৈচিত্র্য আছে, বহু ভাষাভাষী দেশ এই ভারতবর্ষ, সেখানে যে বৈচিত্র্যবোধ আছে তাকে অক্ষুণ্ণ রাখা, তাকে শ্রদ্ধা জানানো এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সমন্বয়ে যে বহু ভাষাবাদ রয়েছে এই দেশে, অবশ্য অন্যান্য দেশেও, তাকে সাধারণ মানুষের কাছে আরো বেশি করে প্রচার করা। এই পটভূমিতে দাঁড়িয়ে আগামী 21 ফেব্রুয়ারি সন্ধে 5:30টায় শিলচর বঙ্গভবনের সভাকক্ষে আমরা 21 ফেব্রুয়ারি দিনটি উদযাপন করব। সেখানে রয়েছে আলোচনা, সেখানে রয়েছে বিভিন্ন ভাষাভাষী মানুষের, কবিদের কবিতা পাঠ এবং বিভিন্ন ভাষাভাষী শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। আমরা এই গোটা অনুষ্ঠানের মারফত এই বার্তা সবাইকে দিতে চাই যে আসাম একটি বহুভাষিক রাজ্য। এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যদি পারস্পরিক মমত্ববোধ, শ্রদ্ধাবোধ না থাকে তাহলে এ রাজ্যের সামগ্রিক বিকাশ কোন সরকারি নির্দেশে সম্ভব নয়। মানুষের মনের দিক থেকে যদি পরিবর্তন না আসে, যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে, যদি কেউ তার সংকীর্ণ স্বার্থে কোনো ভাষা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ পরায়ণ মনোভাব পোষণ করে, তাহলে সেটা কোনো অঞ্চল, কোনো জাতি, কোনো দেশের পক্ষে মঙ্গলদায়ক হয় না। আমরা লক্ষ্য করছি যে আসামে বৃহত্তম যে পরিসর, সেই পরিসরে বাংলা ভাষাভাষী মানুষ এ রাজ্যের বিকাশ, এ রাজ্যের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তা সত্ত্বেও বারবার ভাষার যে অধিকার, ভারতীয় সংবিধান যে অধিকার দিয়েছে, তাকে লঙ্ঘন করার জন্যে চেষ্টা চলে। বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলো একে একে উঠিয়ে নেওয়া হচ্ছে, নয়তো অন্য বিদ্যালয়ের সঙ্গে একত্রীকরণ করা হচ্ছে। এই সেদিন বাংলা প্রশ্নপত্রে অসমীয়া শব্দ সন্নিবিষ্ট করে ছাত্রদের মহা বিড়ম্বনায় ফেলে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা চলছে, যেটা আমরা মনে করি যেটা রাজ্যের পক্ষে মঙ্গলকর নয়।
21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান থেকে আমরা আবার সবাইকে এই বার্তা দেব যে আপনারা সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক মমত্ববোধে প্রতিটি ভাষাকে ভালোবাসুন। কারো প্রতি হিংসা বিদ্বেষ পরায়ণ হবেন না। বিদ্বেষ পরায়ণ মনোভাব সেটা জাতির, একটা রাজ্যের, একটা দেশের অগ্রগমনের অন্তরায় সৃষ্টি করে। আসুন সবার শুভবুদ্ধির জাগরণ ঘটুক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে আমরা যেমন বাঙালি জাতিসত্তার অধিকারের কথা সোচ্চার কণ্ঠে বলছি, পাশাপাশি অন্যান্য প্রতিবেশী যেগুলো ভাষা রয়েছে তারাও যাতে সমানভাবে বিকশিত হয় সেই প্রত্যাশাও রাখছি। আমরা সেই ক্ষেত্রে সব রকম সহায়তা করে যাব। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন বিগত 50 বছর ধরে এই বার্তা নিয়েই এক স্বতন্ত্র ভূমিকা পালন করছে। ফলে আমরা অন্য কোনো সংগঠনের মতো শুধু নিজের কথা বলি না, আমরা নিজের কথার পাশাপাশি আমার পাশে যে ভাষাভাষী মানুষটা আছে তার প্রতিও আমরা সমান শ্রদ্ধাবোধ রাখি। তার সৃজনীকে আমরা নতমস্তকে আমরা প্রণাম জানাই। তার প্রচারে প্রসারে আমরাও সহায়কের ভূমিকা পালন করি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন বরাবরই 21 ফেব্রুয়ারি তার 3 জেলায় বিভিন্ন আঞ্চলিক সমিতি এবং জেলা সমিতির ব্যবস্থাপনায় এই দিনটি তার নিজের মতো কর্মসূচি নিয়ে উদযাপন করবে। এবারও তার কোনো ব্যতিক্রম নয়। সব জায়গাতেই বিভিন্ন পরিসরে অনুষ্ঠান হবে। এখন ঋতু পরিবর্তনের সময়। এই সময় সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে। সেই সঙ্গে নানা চর্মরোগে আক্রান্ত হন অনেকেই। অন্যদিকে রাজ্যে কিছু কিছু অঞ্চলে জাপানিজ এনকেফেলাইটিস, যাকে চিকুনগুনিয়া বলা হয়, এরও প্রাদুর্ভাব ঘটেছে। এ নিয়ে কাছাড়ের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক এম.আই. বড়ভূঁইয়া আকাশবাণীকে জানালেন, এখন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে ভাইরাল ফিভার বা বাচ্চাদের ক্ষেত্রে জ্বর এবং দাস্ত রোগের অনেক সংখ্যকভাবে দেখা দিয়েছে। তো এই জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। 1 নম্বর হচ্ছে আউটডোর যখন আমরা যাই একটু যাতে আমরা নিরাপদভাবে যাই, এবং বাইরে থেকে এসে ঘরে আমরা হাইজিন যাতে মেনটেন করি, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করি, জল দিয়ে ভালো মতো হাত মুখ ধুই। এবং এখন শীতের মরশুম, জলের কিছুটা অভাব দেখা দিয়েছে, তো পরিষ্কার এবং পরিচ্ছন্ন জল ফুটিয়ে পান করলে সব থেকে ভালো। এবং পেটের রোগের ব্যাপারে আমাদেরকে বাসি খাবার থেকে দূরে থাকতে হবে। ফ্রেশ খাবারটা খেলে আমাদের পক্ষে ভালো। আর চিকেনগুনিয়া সম্বন্ধে যা বলা হচ্ছে, আমাদের বরাক উপত্যকায় চিকেনগুনিয়ার কোনো প্রাদুর্ভাব নেই, এটা আমি বলতে পারি, হলফ করে বলতে পারি। হ্যাঁ, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে প্রায়োরিটি বেসিসে জাপানিজ এনকেফেলাইটিস রোগের ইনজেকশন দেওয়া হচ্ছে। এটা আসামের কয়েকটা জেলায় এখন পাইলট প্রজেক্ট হিসাবে নেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের বরাক উপত্যকায় করিমগঞ্জ জেলাও রয়েছে। আমাদের কাছাড় জেলায় কয়েক বছর আগে একবার দেওয়া হয়েছিল, এবার করিমগঞ্জ ডিস্ট্রিক্টকে বেছে নেওয়া হয়েছে। ফেজ ওয়াইজ আরও অন্যান্য ডিস্ট্রিক্ট নিয়ে জাপানিজ এনকেফেলাইটিস রোগের প্রতিরোধমূলক যে ইনজেকশন, অ্যাডাল্ট ইনজেকশন, সেটা দেওয়া হচ্ছে এবং আগামীতেও দেওয়া হবে। এই ব্যাপারে জনসাধারণের সহযোগিতা আমরা কামনা করি। কাছাড়ের ব্যাপারে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে জাপানিজ এনকেফেলাইটিস না, এই মুহূর্তে কাছাড়ে কোনো জাপানিজ এনকেফেলাইটিস রোগের অ্যাডাল্ট কোনো ভ্যাকসিনেশন হচ্ছে না। যদি হয় আমরা নিশ্চয়ই জানাবো আপনাদেরকে, আপনারা সবাই এই জাপানিজ এনকেফেলাইটিস রোগের প্রতিরোধের ব্যবস্থা নেবেন। কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই, শুধু সাবধানতামূলক ব্যবস্থা নিতে হবে। জল ফুটিয়ে পান করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। চর্মরোগের যেটা ব্যাপার, সেটা জলবায়ুর জন্য হচ্ছে, সেটাও হাইজিন, মেইন হচ্ছে হাইজিন এবং সজাগতা। এবং হাইজিন এবং আমরা যদি সজাগ থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করি, কাপড় চোপড় পরিষ্কার রাখি, তাহলে চর্মরোগের প্রাদুর্ভাব হবে। আর যদি কোনো অসুবিধা হয়, রোগ তো হতেই পারে, ফলে কাউন্টার থেকে ওষুধ না নিয়ে আমাদের সরকারি হাসপাতালে, সিভিল হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, গ্রামেগঞ্জে আমাদের পিএইচসি আছে,
ওখানে যোগাযোগ করে আপনাদের থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। একটা কথা বলছিলাম যে এখন জ্বর সর্দি কাশি হলে পরেই লোকে অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছেন সরাসরি, সেটা কতটুকু গ্রহণযোগ্য? সেটা তো মোটেই গ্রহণযোগ্য নয়। সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। অ্যান্টিবায়োটিক অপব্যবহার করলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে এবং এখনো কিছুটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এই অ্যান্টিবায়োটিক এভাবে না নেওয়াটা ভালো। এমনি প্যারাসিটামল নেওয়া যায়, সর্দি কাশির জন্য অ্যান্টি অ্যালার্জিক নেওয়া যায়, ঠিক আছে। অ্যান্টিবায়োটিকটা একটু দেখে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াটাই ভালো। পুলওয়ামা হত্যাকাণ্ডের ৭ম বর্ষপূর্তিতে শনিবার লালা শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নিয়ে স্কুলের উপাধ্যক্ষ অর্পিতা দাস বললেন, পুলওয়ামা হত্যাকাণ্ডের ৭ম বর্ষপূর্তিতে লালা শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠে শনিবার যথাযথ মর্যাদায় আয়োজিত হল স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে নেমে আসে গম্ভীর পরিবেশ। শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন এবং মাল্যদান করে শুরু হয় কর্মসূচি। পরে ১ মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষা কায়নাতম্বী সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথ অংশ নিয়ে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন এবং দেশ রক্ষায় আত্মবলিদানকারী জওয়ানদের ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের ঋণ কোনোদিন শোধ হবার নয়। নতুন প্রজন্মের উচিত তাদের আদর্শকে হৃদয়ে ধারণ করা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশ নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। আবেগঘন পরিবেশে দেশাত্মবোধক গান ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। প্রসঙ্গত, ২০১৯ সালের এই দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ এর কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহীদ হন। গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল সেই ঘটনায়। ৭ম বর্ষপূর্তিতে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শোক ও স্মরণ কর্মসূচি। বিভিন্ন প্রান্তে শহীদ স্মৃতিসৌধে মাল্যদান, প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সেনা ও আধা সামরিক বাহিনীর পক্ষ থেকেও বিশেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। সামাজিক মাধ্যমেও দেশবাসী শহীদদের আত্মবলিদান স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। লালার এই বিদ্যালয় প্রাঙ্গণের নীরবতা যেন আজ সমগ্র দেশের অনুভূতির প্রতিচ্ছবি। পুলওয়ামা হত্যাকাণ্ডে শহীদ ৪০ বীর জওয়ানদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরস্মরণীয়। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে সোমবার কাটলিছড়া সন্তোষ কুমার রায় মহাবিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই ব্যাপারে আকাশবাণীকে জানিয়েছেন ফোরামের হাইলাকান্দি জেলা সম্পাদক রঞ্জিত ঘোষ। আজকে আমরা এসেছি এসকে রায় কলেজ কাটিচড়াতে। এখানে অন্যান্য বছরের নয় রক্তদান শিবির চলছে। আমরা সবসময় আমরা রক্তদাতা হিসাবে যুব সমাজকে পাই, কিন্তু আজকে আমাদের খুব ভালো লাগছে। এখানে ছাত্রীদের সংখ্যা অনেক ভালো, তার সমাজের কাছে একটা ভালো বার্তা। তাই আমরা সকল রক্তদাতাকে জানাই বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে প্রত্যেক দিন রক্তের যোগান যেভাবে বেড়ে যাচ্ছে সেভাবে কিন্তু আমাদের রক্তদাতা বাড়ছে না। আজকে আমরা এই জন্য আমরা বিভিন্ন জায়গাতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ সব জায়গায় আমরা রক্তদানের উপর প্রচার চালিয়ে যাচ্ছি, যাতে রক্তদাতার সংখ্যাটা বাড়তে পারে।
আজকে আমাদের প্রত্যেককে শপথ নেওয়া উচিত যে রক্তের জন্য যাতে কাউকে মৃত্যুবরণ করতে না হয়। আজকে বিজ্ঞানের দৌলতে অনেক কিছু আমাদের পয়সার মারফতে হাতের নাগালে, কিন্তু রক্ত তৈরি করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। প্রায় লক্ষ টাকাও নিয়ে যদি কেউ ঘুরেন রক্ত কিনবেন বলে, কিন্তু তা বাজারে পাওয়া যায় না। তা আমাদের এই মানুষকেই সে কাজে এগিয়ে আসতে হবে। আজকে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অন্তঃসত্ত্বা মায়েদের রক্ত প্রয়োজন আছে। হঠাৎ করে দুর্ঘটনা হয়ে গেল, তখন রক্তের প্রয়োজন। বিশেষ করে থ্যালাসেমিয়া যারা রোগী, তাদেরকে 15 দিন অন্তর অন্তর রক্ত দিতে হয়, কেননা তাদের শরীরে রক্ত তৈরি হয় না। আমাদের রক্তদানের উপর ওরা নির্ভরশীল। তাই সকলের কাছে বিনম্র আবেদন, প্রতি মুহূর্তে আমাদের শরীরে রক্ত তৈরি হচ্ছে এবং মরে যাচ্ছে, তা আমরা নিজে বুঝতে পারি না। আমরা যদি আমাদের শরীর পরিচালনা করতে, সুস্থ মানুষের শরীরে 2.5 লিটার রক্তের প্রয়োজন, কিন্তু সেখানে মজুদ থাকে 3.5 লিটার। এই অতিরিক্ত 1 লিটার রক্ত থেকে যদি 350 ml রক্ত দান করি, তাহলে 3 জন মানুষের জীবন বাঁচাতে পারি। এবং রক্ত দান করার পর অনেকে ভাবেন যে আমি দুর্বল হয়ে যাব, অনেক কিছু খেতে হবে। সম্পূর্ণ ভুল ধারণা। আমরা 350 ml রক্ত দান করার পর 500 ml জল পান করলেই যথেষ্ট, অতিরিক্ত কিচ্ছু খেতে হয় না। ঈশ্বর আমাদেরকে সেইভাবেই গড়েছেন। আমাদের যে রক্তের 4টি গ্রুপ আছে, এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এবি পজিটিভ। আর তারও বিপরীতে একটা নেগেটিভ গ্রুপ আছে, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ। নেগেটিভ যে রক্তের গ্রুপে যারা আছেন, তারা কিন্তু 1000-এ 1 জন। অনেক সময় নেগেটিভ রক্তের জন্য অন্য হয়ে ঘুরতে থাকেন রক্তগ্রহীতার সাথে যারা থাকেন তারা। তাই অনেক সময় জানাও যায় না কার শরীরে নেগেটিভ রক্ত আছে। তাই সকলের কাছে আবারও বিভিন্নভাবে নিবেদন করছি, বিনম্র আবেদন, আপনারা সবাই বেরিয়ে আসুন, এসে এই বিভিন্ন শিবিরে রক্তদান করুন, যে কোনো ব্লাড ব্যাংকে রক্তদান করুন। আজকে একজনের রক্তে 3 জনকে বাঁচিয়ে রাখা যায়, রক্তের 3টা ভাগ করে নেওয়া হয়। তাই আপনারা সকলের কাছে বিনম্র আবেদন, যেমন আমরা ত্রিপুরা, পশ্চিমবঙ্গে মন্দির মসজিদে রক্তদান হচ্ছেই, সেখানে বিবাহ বার্ষিকী, জন্মদিন, কারো মৃত্যুদিনকে স্মরণীয় করে রাখতে, জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবির হয়। তাই আমরা সবাই যদি আমরা এখানে বিভিন্ন উৎসবের মাধ্যমে রক্তদান করতে থাকি, তাহলে রক্তভাণ্ডারটা পরিপূর্ণ হবে। সেই আবেদন রাখছি বরাকবেলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে। সারা রাজ্যের সাথে শ্রীভূমি জেলাতেও 2026 সালের 1 জানুয়ারিকে ভিত্তি করে শ্রীভূমি জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শেষ করার পর 10 ফেব্রুয়ারি জেলা 4টি বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা উপলক্ষে শ্রীভূমি জেলার জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখে চূড়ান্ত ভোটার তালিকা সম্পর্কে জানালেন। फाइनल रोल पब्लिश हुआ है स्पेशल रिवीजन 2026 का विद द क्वालिफाइंग डेट ऑफ 1 जनवरी 2026। आज की डेट में हमारे पास टोटल हमारे जिले में 9,40,649 दैट इज 9,42,649 वोटर्स हैं। दोबारा बोलना है पूरी बात हो गए। आज की डेट में श्रीभूमि डिस्ट्रिक्ट में चारों कॉन्स्टिट्यूएंसी मिला के हमारे 4 असेंबली सेगमेंट हैं, आपको पता होगा, नॉर्थ करीमगंज, साउथ करीमगंज, पथारकंडी और रामकृष्णनगर। चारों में मिला के 9,40,649
that is 9,40,649 voters हैं. Out of that we have 4,82,436 male voters and 4,58,201 female voters and 12 number of third gender. अगर हम इसका कंपैरिजन करते हैं ड्राफ्ट रोल से, इन द ड्राफ्ट रोल वी हैड 9,71,916 voters. So we, during the period of SR, we have a net decrease of 31,267 voters. During this SSR period, we have included 19,961 voters and we have deleted 54,397 voters. And due to the shifting also, like 2,242 number of forms for shifting of residence has been accepted. This includes both within constituency and outside constituency and outside district also. And for the correction of entries, we have accepted 41,156 number of form and rejected 6,128 number of forms. So as you can see that आप देख सकते हैं कि हमारा टोटल अभी 9,40,000 और हमारा जो जेंडर रेशियो है, बेसिकली आइडियल सिचुएशन ये है कि जो पॉपुलेशन पैटर्न है सेंसस के हिसाब से, या अभी तो 2011 में लास्ट सेंसस हुआ था, उसके बाद जो वोटर कोहोर्ट होता है, एज कोहोर्ट, वोटर कोहोर्ट क्या है, 18 से प्लस जो पॉपुलेशन है उसमें जो जेंडर रेशियो है लगभग उतना ही जेंडर रेशियो वोटर लिस्ट में भी रिफ्लेक्ट होना चाहिए, पर ऐसा नहीं था. हमारा सेंसस का जेंडर रेशियो इज अराउंड 943, पर ये जो पिछले 2 SR हुए उसके पहले हमारा जो जेंडर रेशियो था दैट वाज अराउंड 970 प्लस. अगर 970 प्लस है दैट रिफ्लेक्टेड अ ट्रेंड व्हिच सोच की कहीं पे प्रॉब्लम तो है, क्योंकि जितना जेंडर रेशियो पॉपुलेशन में है उतना ही जेंडर रेशियो वोटर में होना चाहिए. दिस क्लियरली प्रूव दैट फीमेल वोटर्स आर डबली एनरोल्ड, वन एट देयर पेरेंटल प्लेस एंड वन एट देयर husband's place. So that's why during this SR also you can see that we have deleted 11,130 male voters. This includes dead voters also. But we have deleted 20,138 female voters. That is mainly because of double enrollment of, and their names have not been shifted despite like 10 years of marriage, 15 years of marriage and so on. So I congratulate all my electoral registration officers, EROs, ERO North, South, Patharkhand and RK Nagar. They have done a tremendous job. And I am open to any kind of question. শ্রোতা বন্ধুরা, আমরা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে. আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন. এবারে বিদায় নেব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস. অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য.